ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই স্যার ক্লাসেস। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশ। তো এই যে ইংরেজি বিষয়টা, এটা আর পাঁচটা ভাষার মতোই একটা। ঘটনাটা যেটা হচ্ছে যে এই ভাষাটা না জানলে নিজেকে অনেকটা ইনফিরিয়র মনে হয়। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আমাদের পিছিয়ে আসতে হয়, জব ইন্টারভিউ। তাছাড়াও শুধু জব ইন্টারভিউ নয়, আমাকে জব ক্র্যাক করতে গেলে যে প্রিলিমিনারি যে সমস্ত পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলো আমরা ইজিলি হয়তো ক্র্যাক করে গেলাম, কিন্তু যে ডেসক্রিপটিভ যে রাইটিং যে পোর্শনটা আছে, সেখান থেকে আমাদের পিছিয়ে আসতে হয়। তো সেই প্রয়োজনীয়তার কথা ভেবেই আমি এমন একটা ভিডিও বানাতে চলেছি যে ভিডিওটাতে ডুয়াল পারপাস ফিল আপ করবে। কিরকম ডুয়াল পারপাস? স্পোকেন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপটিভ ইংলিশ। এবং আপনারা অবশ্যই সফলতার দোরগোড়ায় অবশ্যই পৌঁছতে পারেন। তো দেখা যাক কিরকম ব্যাপারটা। যদি হয় আমাদের, এটা যদি ইংলিশ গ্রামার হয়, দেখুন তো ইংলিশ গ্রামার এইটায় দুটো দিক। একটা হচ্ছে স্পিকিং, আমাদের কথা বলার দরকার হয়, আর একটা হচ্ছে রাইটিং। এই দুটো মিডিয়াম দিয়ে আমরা ইংরেজিটাকে, এই ভাষাটাকে এক্সপ্রেস করি। তো কি হয়, আপনি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে গেছেন, সেটা মিসলেনিয়াস হতে পারে, ডব্লিউবিসিএস হতে পারে, বাংলাদেশ সিভিল সার্ভিস হতে পারে, বা আদার্স বিভিন্ন এক্সাম হতে পারে, এমনকি পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা বা আইসিডিএস এর সুপারভাইজারের জন্যও হতে পারে। আপনি প্রিলিমিনারি ক্র্যাক করার পরে আপনাকে কিন্তু মেন্সে বসতে হয়, মেন্স। তো মেন্সের ক্ষেত্রে কি দরকার হয়, এইখানে আপনাকে একটা প্রেসি লিখতে হবে, আপনার রিপোর্ট, ট্রান্সলেশন, এইগুলো প্রয়োজন হয়। তো এইগুলো দিয়ে আপনি যা হোক মেন্সটা পাস করে এলেন, মেন্স ক্র্যাক করে আপনি এখানে পৌঁছলেন। খুব আনন্দ হলো মনে যে আমি তো এবার মোটামুটি জব পেয়ে গেছি। কিন্তু কোশ্চেনটা হলো এখানে যে আপনাকে কিন্তু একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এখানে পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার করতে হয়। পার্সোনালিটি টেস্টে তো ইন্টারভিউ বোর্ডে আপনি যাবেন সরাসরি, এইখানে আপনাকে স্পিকিং ব্যাপারটা যদি ইংলিশে আপনার না থাকে, আপনি যদি ফ্লুয়েন্ট না থাকেন, তবে এইখানে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। এবং যেই সমস্যা থেকে দেখা যায় আলটিমেটলি আপনি জবটা পাবেন কি পাবেন না সেটা ডিপেন্ড করে। এটা হচ্ছে জব। জব তবেই সিকিউরড হবে যদি আপনি এতগুলো ধাপ পুরোপুরি কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা, আমি সেই ব্যাপারটা লক্ষ্য রেখেই এমন কিছু ভিডিও বানাতে চলেছি যেগুলোতে পুরো ডুয়াল পারপাসই ফিল আপ হবে। পাশাপাশি অ্যাসপিরেন্টস ছাড়াও আরো যারা কমনার্স আছে তাদের ক্ষেত্রেও একটা প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? আপনি বাইরের স্টেটে গেলেন বা বাইরের কান্ট্রিতে গেলেন, সেখানে গিয়ে দেখা যাবে যে আপনি যদি নিজেকে এক্সপ্রেস না করতে পারেন, এক্সপ্রেসের মিডিয়াম কিন্তু সেখানে ইংলিশ একটা কিন্তু থাকে। সমস্ত কান্ট্রির কিছু ফ্যাকাল্টিজ আছে বা বিভিন্ন জায়গা আছে যেখানে ইংলিশ বোঝে, আমার বাংলা বুঝবে না, বা আদার্স যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোও বুঝবে না। তো এইভাবে আমরা এগিয়ে যাব। তো স্পোকেন ইংলিশ ব্যাপারটা এমন কিছুই না, ব্যাপারটা ভেরি ইজি। আপনাকে টোটালি মোটামুটি ধরুন 2000 বা 2000 ওয়ার্ডের সঙ্গে, 2000 হয়েছে এটা, হ্যাঁ, 2000 ওয়ার্ডের সঙ্গে পরিচিত থাকতে হবে। 2000 ওয়ার্ডস। তো দেখা যাবে যে আমরা সাধারণত নর্মালি, যেমন চেয়ার টেবিল, এগুলো তো আমার ইংরেজি কথা, নর্মালি আমরা 1000 ওয়ার্ডসের সঙ্গে প্রত্যেকেই পরিচিত। তাহলে এক্সট্রা আর 1000 ওয়ার্ড মোটামুটি একটু কালেক্ট করতে হবে আমাদেরকে, সেটা হয়ে যাবে। 2 নাম্বার,
আমরা দেখব যে ওয়ার্ডগুলোকে কিভাবে পুট করে করে আমাদের মনের ভাবটাকে আমরা এক্সপ্রেস করতে পারি, এবং যদি ঠিকঠাক এক্সপ্রেস করতে পারি তবে অবশ্যই আমরা সুন্দর কথা বলতে পারবো, সুন্দর লিখতে পারবো। তবে স্পোকেন ইংলিশের একটা সুবিধা আছে, সেটা একটু ছোট করে বলা যায় খুব সহজে। তো ছোট করে বলাটাই কিন্তু একটু বেশি কঠিন তুলনামূলকভাবে। কারণ কি দেখবেন যে কোনো ভালো শিল্পী কিন্তু অল্প জায়গার মধ্যে খুব সুন্দর নাচ দেখায়, কিন্তু ভালো শিল্পী না হলে অল্প জায়গায় নাচ দেখানো অসম্ভব ব্যাপার। তাই স্পোকেন ইংলিশটা যে ভালোভাবে রপ্ত করতে পারবে অবশ্যই ডেসক্রিপটিভ তার হয়ে যাবে আপনা আপনি। তাই স্পোকেন ইংলিশের উপর জোর রেখেই আমরা ডেসক্রিপটিভের দিকে এগিয়ে যাব। একটা এক্সাম্পল দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি তো পরবর্তী ভিডিওগুলোতে আরো আপলোড করতে থাকবো। আপনারা দেখবেন যে সমস্ত ভিডিওগুলো একটার পর একটা যদি ভিডিওগুলো পরপর সিকোয়েন্স অনুযায়ী আপনি দেখতে থাকেন, তাহলে অবশ্যই আমি মোটামুটি অ্যাসিওর করতে পারি যে আফটার 3 months সাকসেস উইল নক অ্যাট ইউর ডোর। তো যাই হোক, একটু এক্সাম্পল দিচ্ছি, আপনি দেখুন। আমরা তো বিভিন্ন পার্টস অফ স্পিচ সম্পর্কে জানি, তো দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ। এটা আমাদের কিছু প্রিভিয়াস নলেজ অবশ্যই আছে। তো এই প্রিভিয়াস নলেজটা থেকেই আমরা একটা পার্টস অফ স্পিচকে আজকে এখানে বেছে নিচ্ছি। সেই পার্টস অফ স্পিচটার নাম হচ্ছে ভার্ব। উই নো দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ, আমি জাস্ট একটা নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ভার্ব। তো আপনারা যে কোনো ভার্ব, ভার্ব মানে হচ্ছে ডুইং ওয়ার্ডস। যেগুলো দিয়ে কিছু কাজ করা বা কিছু হওয়া বোঝায় সেগুলোই ভার্ব। যেমন কি এই যে আমি যে কাজটা করছি, এটা কি? এই কাজটার নাম আমি বলতে পারি রাইট, এটা নিশ্চয়ই লেখা, তাহলে এটা একটা ভার্ব। তো এই ভার্বটাকে নিয়ে আমি কি করতে পারি দেখুন, যে ভার্বটাকে কতভাবে ইউজ করব। জাস্ট ওয়ার্ড জানি আমরা, ইউজের প্রসেসগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে বলে দিতে পারি, সেটি আমার স্পোকেন ইংলিশ। খুব সহজে যখন সিম্পলি বলবো তখন স্পোকেন ইংলিশ হয়ে যাবে। স্পোকেন ইংলিশে ফুল সেন্টেন্স বলার দরকার হয় না অনেক সময়। হ্যাঁ, তো সেটা আমরা পরে অবশ্যই আলোচনা করব। তো এই ভার্বটাকে নিয়ে দেখুন, বললাম যে আমি লিখি, তাহলে কি বলবো? আমি ইংরাজি হচ্ছে আই, লেখা ইংরাজি হলো রাইট। ভেরি গুড, খুব সহজ। আমি লিখি না। একটা কাজ এখানে আছে, সেখানে হচ্ছে আপনাকে ডু নট লাগাতে হবে। এখানে ছিল সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব। তো সাবজেক্ট ছিল প্লাস ভি1 ছিল। এইখানে লিখি না করতে গেলে আই নট রাইট করলে হবে না, আপনাকে কি করতে হবে? একটা অক্সিলারি লাগবে, ডু নট। এই ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, কি করে অক্সিলারি বুঝবো? একই ভার্ব মেন ভার্বও হতে পারে, অক্সিলারিও হতে পারে। তো ডুটা হচ্ছে এখানে অক্সিলারি। কেন না? তো এখানে আরেকটা ভার্ব আছে, এটা হচ্ছে মেন ভার্ব। যখন দেখবো যে আমরা দুখানা ভার্ব একসঙ্গে আছে, তখন দেখা যাবে যে কিছু কিছু ভার্ব আছে যেটা বি ভার্ব। আমি পরের ভিডিওতে এগুলো আলোচনা করব। বি ভার্ব বলতে যেমন অ্যাম, ইজ, আর, এগুলো বি ভার্ব হচ্ছে। ওয়াজ, ওয়ার, এটাও বি ভার্ব। তারপরে ডু ভার্ব আছে, এটা অক্সিলারি ভার্ব হয়। তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্বটা হয়। ক্যান, কুড, মে, মাইট, এই যে মোডাল গুলো আছে সেগুলো অক্সিলারি হয়। তো এই অক্সিলারিটা তখনই হবে যখন দুটো ভার্ব একসঙ্গে থাকবে, তখন বি ভার্ব, মে ভার্ব, তারপরে আপনার হ্যাভ, হ্যাজ ভার্ব, ওইগুলো অক্সিলারি হবে। যেমন আই ডু ইট। বলুন তো এই ডুটা এখানে অক্সিলারি না মেন ভার্ব? অবভিয়াসলি এটা হচ্ছে মেন ভার্ব। কেন? এখানে আদার কোনো ভার্ব নেই, একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে ডু। যেমন আই অ্যাম আ ডক্টর, তো এখানে একটাই ভার্ব আছে অ্যাম, সুতরাং অ্যাম এখানে মেন ভার্ব। কিন্তু যদি বলে যে আই অ্যাম রাইটিং, দেখুন দুটো ভার্ব আছে, একটা ভার্ব হচ্ছে অ্যাম, একটা আছে রাইট। সুতরাং রাইটটা মেন ভার্ব, অ্যাম তখন হয়ে যাবে অক্সিলারি ভার্ব।
তো যাই হোক, এটা কি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক। আমি লিখি তাহলে হ্যাঁ, আমি লিখি না নেগেটিভ না বাচক। তাহলে যে কোনো নাবাচক করতে গেলে, নেগেটিভ করতে গেলে অক্সিলারি প্রয়োজন। আরো দেখতে পারেন আপনারা, আমি দেখাচ্ছি। যেমন ধরুন এখানে ওই একটা ভার্বই আমি নিচ্ছি, সেটা হচ্ছে রাইট। তাহলে আমি লিখছি, টেন্সের প্রয়োজন আছে, আমরা টেন্সও পরবর্তীতে আলোচনা করব। যে যে জায়গাগুলো প্রয়োজন আছে প্রত্যেকটা আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে। তো আমি লিখছি, ইংরেজি কি হয়, এটা কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম হয়, এবং এখানে যেটা হয় সেটা আইএনজি যুক্ত হয়, আই অ্যাম রাইটিং। তাহলে আমি লিখছি না, কি হবে, আই অ্যাম নট রাইটিং। এইখানে অক্সিলারির পরে শুধু একটা নট লাগিয়ে দিলেই হয়ে যায়। খুব সুন্দর ব্যাপার। এটাকেই আমরা দুটো ক্ষেত্রে অক্সিলারির আমাদের প্রয়োজন হয়। এই অক্সিলারি ভার্ব দুটো ক্ষেত্রে প্রয়োজন হবে। কোন কোন ক্ষেত্রে? এক নাম্বার নেগেটিভ বানানোর জন্য, সেন্টেন্সকে নেগেটিভ, আর দুই নাম্বার হচ্ছে আপনার কোশ্চেন বানানোর জন্য, কোশ্চেন বানানোর জন্য। তো কি করব, নেগেটিভ বানাবো প্লাস কোশ্চেন বানাবো। এটা তাহলে নেগেটিভ হলো, আই এম রাইটিং, আমি লিখি, অ্যাফার্মেটিভ। আই এম নট রাইটিং, আমি লিখছি না, নেগেটিভ। এইবার কোশ্চেন হচ্ছে, এখানে যদি আপনি কোশ্চেন বানান তাহলে কি হবে, আই এম রাইটিং, আমি লিখি, আমি কি লিখি, জাস্ট অক্সিলারিটাকে আপনি আগে নিয়ে যাবেন, তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। কি হবে এখানে, অ্যাম রাইটিং কোশ্চেন মার্ক। এটার মানে হচ্ছে আই এম রাইটিং, আমি লিখিতেছি বা লিখছি, অ্যাম আই রাইটিং, আমি কি লিখছি, আই এম নট রাইটিং, আমি লিখছি না, নেগেটিভ হয়ে গেছে, আমি কি লিখছি না, জাস্ট কি হবে, অ্যামটাকে আপনি আগে নিয়ে আসুন, অ্যাম আই নট রাইটিং। একটা ভার্ব দিয়ে আমি বুঝিয়ে দিলাম। তাহলে একটা ভার্ব থেকে এটা হলো একটা। এইবার দেখুন, আমি লিখি ইংরেজি যেটা বলছিলাম, আরেকটা বলি, আমি লেখার পরে পরে আসছি। আমি লিখেছি, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি হবে এটা, আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন। আই থাকবে, এটা হ্যাভ থাকবে বা হ্যাজ থাকবে প্রয়োজন অনুযায়ী। রিটেন V3 হয়, সেটাও আলোচনা হবে নেক্সট ভিডিওতে। যাই হোক, তো আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। এবার প্রশ্ন হবে, এবার আমি যখন বলবো যে তুমি কি লিখেছো, কেউ তোমাকে জিজ্ঞেস করছে, তখন তুমি কি বলবে যে না আমি লিখিনি। তাহলে কি, আই হ্যাভ নট রিটেন, একটা নট লাগিয়ে দিন আপনি, আই হ্যাভ নট রিটেন, আমি লিখিনি, তা হয়ে গেল। এবার আমি লিখি ইংরেজি কি হবে, এখানে কোনো অক্সিলারি থাকে না, আই রাইট, আমি লিখি। তাহলে কি হবে, আমি লিখি না, তো এর তো কোনো অক্সিলারি নেই। এখানে যেমন অক্সিলারি ছিল, আমি অক্সিলারির পরে নট লাগিয়ে দিয়েছি, এখানে অক্সিলারি ছিল, অক্সিলারির পরে নট লাগিয়ে দিয়েছি। তো এখানে তো কোনো অক্সিলারি নেই, তাহলে কি করব, যদি কোনো অক্সিলারি আমি না পাই, তাহলে একটা অক্সিলারি আছে, তার নাম হচ্ছে ডু। এই অক্সিলারিটাকে আমাকে আনতে হবে, আশা করি মনে থাকবে। তাহলে আমি লিখি না, কি হবে, আই ডু নট রাইট, আই ডু নট রাইট, আই রাইট, আমি লিখি, আই ডু নট রাইট, আমি লিখি না। এইবার আমি লিখি না হলো, আর এটা হলো আমি লিখি নি। এটাতে না, আর এটাতে নি বা নাই, আমি লিখি নাই বা লিখিনি, আর এটাই আমি লিখি না, দুটো কিন্তু আলাদা। তাহলে আমি লিখি নি বললে আই হ্যাভ নট রিটেন, আমি লিখি না বললে আই ডু নট রাইট। এইবার কোশ্চেন যদি এখানে বানানো যায়,
যে আমি কি লিখেছি, এটা আমি লিখেছি আছে, তাহলে আমি কি লিখেছি, জাস্ট হ্যাভটাকে আপনি আগে নিয়ে আসুন। হ্যাভটাকে আগে নিয়ে আসলে কি হবে, হ্যাভটাকে আগে নিয়ে আসলে জাস্ট এরকম হয়ে যাবে, হ্যাভ আই রিটেন, আমি কি লিখেছি। এবার বললো যে আই হ্যাভ নট রিটেন, আমি লিখিনি, তাহলে আমি কি লিখিনি, জাস্ট কিছুই নয়, হ্যাভটাকে আবার আগে নিয়ে আসুন। হ্যাভ আই নট তো আছে, হ্যাভ আই নট রিটেন, আই রাইট, আমি লিখি, তাহলে আমি কি লিখি, তখন কি হবে, এখানে তো অক্সিলারি নেই, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডু আগে আনতে হবে। ডু আই রাইট, ডু আই রাইট, আমি কি লিখি। এবার বললো আমি কি লিখি না, আবার ডুটাকে আগে নিয়ে আসুন, ভেরি ইজি, ডু আই নট রাইট, তাহলে আমি কি লিখি না। তাহলে এই যে ব্যাপারগুলো দেখুন, একটা ভার্ব রাইট ভার্বটাকে ইউজ করে আমরা কত রকম ভাবে সেন্টেন্স গুলোকে বানাতে পারলাম। আরেকটা দেখি, আমি তো আই ব্যবহার করলাম, যদি আয়ের বদলে অন্য কোনো ভার্ব থাকে, ধরুন এখানে হি আছে, তাহলে কি হবে বলুন তো, হি আম রাইটিং তো হয় না, কি হয়, হি ইজ রাইটিং, থার্ড পারসন সিঙ্গুলার হি, হি ইজ রাইটিং, হি ইজ রাইটিং মানে হচ্ছে সে লিখছে। ইংরেজিতে সে এবং তিনি একই, তিনি লিখছেন বলা যেতে পারে, হি ইজ রাইটিং এ সে লিখছে বলা যেতে পারে। তো যদি বলা যায় সে কি লিখছে, তাহলে কি হবে, ইজটাকে আগে যাবে, ইজ তারপরে কি আছে, হি আছে, ইজ হি রাইটিং, ইজ হি রাইটিং মানে হচ্ছে সে কি লিখছে। এবার দেখুন আই এম নট রাইটিং আছে, এখানে আপনি অন্য কিছু দিন, দে দিন, দে মানে কি, তারা বা তাহারা, তাহলে দে আম তো হয় না, কি হয়, দে এর পরে এটা হচ্ছে প্লুরাল আছে, থার্ড পারসন প্লুরাল, দে আর নট রাইটিং, তারা লিখছে না, তখন কি বলবো, তারা কি লিখছে না, তখন আমি কি বলবো, আরটাকে আগে নিয়ে যাব। এবার দেখুন আরটা আগে চলে যাবে, আর দে নট রাইটিং, তারা কি লিখছে না, এখানে কোশ্চেন হয়ে যাবে। একইভাবে আপনি এখানে আই আছে, এখানটা আপনি লিখুন হি লিখুন, হি হলে কি হবে, হি হ্যাজ হয়, হি এর পরে তো আর হ্যাভ হয় না, হি হ্যাজ রিটেন, জিজ্ঞাসা থাকবে না, হি হ্যাজ রিটেন, সে লিখেছে, সে কি লিখেছে, জাস্ট আপনি হ্যাজটাকে আগে নিয়ে আসুন, হ্যাজ হি রিটেন, সে কি লিখেছে, জিজ্ঞাসা, সে লেখেনি, ইংরেজি কি, সে লেখে নাই, ইংরেজি হচ্ছে হি হ্যাজ নট রিটেন, এটা হচ্ছে সে লেখেনি। আপনি এবার বলবেন সে কি লেখেনি, তাহলে হ্যাজটা আগে আমার চলে এসছে, হ্যাজটা আগে নিয়ে আসবো, নট আমার এখানেই থেকে যাবে, হ্যাজ হি নট রিটেন। ডু আই রাইট, এখানে আমার ছিল আই রাইট ছিল, এখানে যদি আমি দিই তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়ে যায়, হি রাইটস। তো যখন আমি বলবো সে লেখে, সে কি লেখে, তখন আমাকে ডু আছে। এবার দেখুন এখানে ভার্বের শেষে এস যুক্ত আছে, সুতরাং এখানে ডু এর পরে আমাকে ইএস যুক্ত, ডাজ, ডাজ হি রাইট, এখানে আর এস থাকবে না, ডাজ হি রাইট। ঠিক একইভাবে আপনার হি রাইটস আছে, তাহলে সে লেখা না ইংরেজি, এটা হচ্ছে সে লেখে, হি রাইটস সে লেখে, সে লেখা না ইংরেজি কি, সে লেখে না, হি ডাজ নট রাইট, এটা হচ্ছে সে লেখে না, সে লেখে না। সে কি লেখে না, কি করব আমি বলুন তো, শুধু ডাজটাকে আগে নিয়ে আসবো আমি, ডাজ হি নট রাইট। এই নটটা আপনার হি এর পরে বসবে না নটটা আগে বসবে, এই একটা ফ্যাক্টর আছে, কিন্তু এইটা বোঝানোর জন্য
আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আজকের ভিডিওটা শেষ করব, এবং পরবর্তীতে আমরা আবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুযায়ী গ্রামারগুলোকে টেনে নিয়ে আসা হবে। তো আমরা নটের ব্যাপারটা একটু দেখি। এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে দেখুন তো, হি, তারপরে আই, তারপরে আমরা দে ইউজ করেছিলাম, এইগুলো সবকে হচ্ছে প্রোনাউন। আমাদের আরো একটা পার্টস অফ স্পিচের দিকে নজর দিতে হয়, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। তাহলে দেখবেন একটু ক্লিয়ার হয়ে যাবে নটের ব্যাপারটা। নটের যে নাউন আর প্রোনাউনের যে ব্যাপারটা আছে না, আমরা জানি যে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, যে কোনো নাম বোঝালেই নেমিং ওয়ার্ড। তাহলে আমার নাম ধরুন এমআই, বা আপনি যে কোনো একটা নাম ধরতে পারেন। তো আচ্ছা, আপনার নাম যে কোনো একটা নাম, আমার নাম অশোক, তাহলে আমার নামটা হলো অশোক, তাহলে এটা নেমিং ওয়ার্ড, তার মানে এটা হলো নাউন। প্রোনাউন, অশোক, আমি যখন বলবো যে আমার নাম অশোক, তারপরে আমি কি আবার বলবো অশোক ভাত খাবে, অশোক বাজার যাবে, এগুলো বলবো না? বলবো আমি বাজার যাব, আমি ভাত খাবো। সুতরাং অশোকের বদলে ইউজ করছি আমি আই। আইটা হলো তাহলে প্রোনাউন। আপনার নাম ধরুন বিমল, তাহলে বিমলটা হচ্ছে নাউন, নেমিং ওয়ার্ড। তো আমি কি বলবো যে বিমল ভাত খায়, তারপরে বলবো বিমল বাজার যায়, তারপরে বলবো বিমল কাপড় কিনে। বারবার বিমল বললে কেমন লাগবে? আমরা একবার বিমল বলবো, তারপরে সে বলবো বিমলের বদলে। সুতরাং এই যে হিটা হচ্ছে প্রোনাউন। দুজন যদি হয়, অশোক অ্যান্ড বিমল, তাহলে এরা নাউন। আমি যখন দুজনকে একসঙ্গে বলবো অশোক বিমল বাজারে যায়, আবার কি অশোক বিমল বলবো? আমি বলবো তারা ইংরেজি কি দে, তারা কিছু জিনিসপত্র কেনে, তাহলে দে বলবো। তাহলে অশোক বিমল একসাথে তখন এইটা হচ্ছে প্রোনাউন। তো আমরা যে সেন্টেন্সটা লিখছিলাম, নটের ইউজ যেটা বলছিলাম, দেখুন যে এটা কোশ্চেনের ক্ষেত্রে হয়। অশোক ডাজ নট রাইট, এটার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা একটু আগেই বললাম। অশোক রাইটস মানে লেখে, অশোক ডাজ নট রাইট মানে অশোক লেখে না। আর একটা সেন্টেন্স লিখছি, সেটা হচ্ছে অশোকের বদলে আমি কি লিখবো? আমার নাম যেহেতু অশোক, তাহলে কি লিখলাম আমি? আই, আর তো ডাজ হবে না, আই এর পরে ডু হয়, আই ডু নট রাইট। কোশ্চেন বানাবো এটা থেকে। এটা হচ্ছে অশোক লেখে না, এটা হচ্ছে আমি লিখি না। প্রশ্ন হবে অশোক কি লেখে না, তাহলে ডাজটাকে আমাকে আগে আনতে হবে। আমি বললাম না, এটা ডাজ। এইবার অদ্ভুত ব্যাপার যে আমি লিখে দিচ্ছি এটা, তারপর আমি বলছি ডাজ নট অশোক রাইট। আর এটার ক্ষেত্রে হবে আমি কি লিখি না, সেটা হবে ডু আই নট রাইট। তো বন্ধুরা, কোন ভ্যারিয়েশন আপনারা লক্ষ্য করছেন? আমি কি কিছু ভুল করেছি এখানে? একটু দেখুন তো। সেটা হচ্ছে যে এইখানে ডাজ নটটাকে আমি একসঙ্গে নিয়ে চলে এসেছি, তারপরে অশোক রাইট করেছি। আর এখানে কি করেছি, আমি শুধুমাত্র ডুটাকে নিয়ে এসেছি, নটকে এখানে নিয়ে আসিনি। তাহলে এইটা মনে রাখবেন যে না বন্ধু, আমরা এখানে ভুল করিনি। ব্যাপারটা হচ্ছে অশোক হচ্ছে নাউন, সাবজেক্ট নাউন, আর আইটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। যদি প্রোনাউন হয়, প্রোনাউন হলে ডুটা শুধুমাত্র একা আসবে, অক্সিলারি একা আসবে, নট আসবে না। আর যদি নাউন হয়, তাহলে ডু বা অক্সিলারি প্লাস নট একসঙ্গে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এইটুকু মনে রাখতে হবে। পাশাপাশি আরেকটু বলে দিই, সেটা হচ্ছে একটা অপশন আছে, সেক্ষেত্রে আপনার মাথা ব্যথার কোনো কারণ থাকবে না, যেটা
স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কাজে লাগে, যে নটটা আমরা এরকম না করে কি করব, সব ক্ষেত্রেই একটাই জিনিস করতে পারি, সেটা হচ্ছে নট নিয়ে তাহলে আমাদের মাথা ঘামাবার কোনো দরকার হবে না। ডাজ লিখলাম, ডাজন্ট অশোক রাইট। এখানে কি আছে, ডু আই নট রাইট আছে। আমি যখন এটাকে এইরকম করব, নট তখন ওইরকম হয়ে যাবে না, ডোন্ট। স্পোকেন ইংলিশে খুব প্রয়োজন এটা। যদিও নট পরে আছে, ডু আলাদা আছে, নট আলাদা আছে, কিন্তু এখানে লেখার সময় আমি একসঙ্গে করতে পারবো। ডোন্ট আই রাইট, এখানে অশোক এবং অশোকের পরে ডাজ নট একসঙ্গে ছিল, আমরা ডাজ নটকে একসঙ্গে আলাদা নিয়ে এসেছিলাম, ডাজন্টকে এক জায়গায় করে দিলাম, এখানেও এক জায়গায় করে দিলাম। যদি আমরা এটাকে এক জায়গায় এরকম করে দিতে পারি, সেক্ষেত্রে নট নিয়ে আমাদের মাথা ঘামাবার কোনো প্রয়োজন হবে না। তাহলে আমরা এটা অবশ্যই করতে পারি, এটা স্পোকেন ইংলিশেও কাজে লাগবে, প্লাস পাশাপাশি আমাদের ওই ঝামেলাটা এড়ানো যাবে। আমরা এটা ইউজ করব সর্বক্ষেত্রে। তো যাই হোক বন্ধুরা, যেটা আমার বলার সেটা হচ্ছে, একটা ছোট্ট ভিডিওতে তো দীর্ঘ আলোচনা সম্ভব নয়, আমরা পাট পাট করে এটা আলোচনা করব, কারণ আপনাদেরও ধৈর্যের ব্যাপার আছে, একই সঙ্গে হয়তো অনেকটা ভালো লাগবে না। তো পরবর্তী ভিডিওতে আমরা ঠিক এইভাবেই ভার্বগুলোকে নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেইভাবে এগিয়ে যাব। পাশাপাশি যে ইংরেজিদের যে পোলাইটনেস, সাধারণত আমি বলি দু তিনটে কথা, মাত্র 3-4টে কথা ইংরেজিতে খুব গুরুত্বপূর্ণ, 3টে বা 4টে কথা 4000 কথার মতো কাজ করে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। এই টিপসও আপনাদেরকে, ট্রিক্সটাও জানানো হবে, বোঝানো হবে। যেমন একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে প্লিজ। প্লিজ, হাজার হাজার কথা এই প্লিজের মধ্যে ঢুকে আছে। সরি, হাজার হাজার কথা, প্লিজ, সরি, এই দুটো কথা ইংরেজিতে খুব গুরুত্বপূর্ণ। প্লিজ আর সরি এই কথা দুটো যদি জানা যায়, তাহলে দেখবেন আপনার হাজারো হাজারো অ্যান্সার আপনি করতে পারছেন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। এই যে পোলাইটনেসের ব্যাপারটা, সেটা অবশ্যই বোঝানো হবে। একটা এক্সাম্পল হালকার উপর একটু দিয়ে যায়, যেমন সেটা আমি ফুল সেন্টেন্সে যখন লিখি তখন আমি কি লিখবো, যে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল দিন, এটা আমরা বলবো। কিন্তু ইংরেজরা ওরা কিন্তু পোলাইটনেস ইউজ করে। আপনি যদি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার বলেন, এই কথাটা সেন্স ওরা ধরে নিতে পারে যে আপনি কিরকম মুড, আপনার মুডটা এক্সপ্রেস হচ্ছে না। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এরকম ধরে নিতে পারে, আপনি মনে হচ্ছে অ্যাংরি আছেন এরকম ধরে নিতে পারে। কিন্তু ওইখানে যদি শুধু বলা হয় ওয়াটার প্লিজ, আপনার পুরো কথাটা এক্সপ্রেস হয়ে গিয়েছে বন্ধুরা। জাস্ট পেন চান আপনি বন্ধুর কাছে, গিভ মি ইয়োর পেন, সেন্স ওরা বুঝতে পারবে না। ইংরেজরা বরং হাসবে যে এ কিরকম বলছে, জাস্ট আপনি বলুন ইয়োর পেন প্লিজ। তো যাই হোক বন্ধুরা, পরবর্তী ভিডিও আমরা আবার আপলোড করব, এবং সমস্ত ভিডিওগুলো যদি আপনারা পরপর দেখতে থাকেন, আশা করি মাত্র 3 মাসের মধ্যেই একটা জায়গায় আমরা পৌঁছিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের ইন্টারভিউ, আমাদের ডেসক্রিপটিভ যে রাইটিং যেগুলো হয় সেগুলো সমস্ত জায়গা থেকেই আমরা একটা জায়গায় পৌঁছবো, এবং I assure you that success will knock at your door. Thank you for watching.